অভ্র একটি মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে অগ্নির মুখে ঢুকিয়ে দেয়। অগ্নি মিষ্টি খেতে খেতে অভ্রকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে, হঠাৎ মিষ্টি কেন? সকলের মাঝে দাঁড়িয়ে অভ্র নির্দ্বিধায় বলে ওঠে, তুমি বাবা হতে চলেছ, তাই সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। অভ্রর মুখে এমন কথা শুনে অগ্নি বিষম খেল। সেই সাথে মিষ্টিটা অগ্নির গলায় আটকে গেল। কাশতে কাশতে অগ্নির অবস্থা খারাপ হতে শুরু করলো। অগ্নির এমন অবস্থা দেখে অভ্র সহ সেখানে উপস্থিত সকলে অগ্নির দিকে এগিয়ে আসলো। অভ্র এক হাতে অগ্নির দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে অন্য হাত দিয়ে অগ্নির পিঠে হাত বোলাতে থাকলো। অগ্নি কিছুটা স্বাভাবিক হতেই অভ্র অগ্নিকে জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া? সবাই বাবা হওয়ার খবর শুনলে খুশিতে পাগল হয়ে যায়, আর তুমি বাবা হওয়ার খবর শুনে বিষম খেয়ে মরতে নিয়েছিলে। হায় রে কপাল! অগ্নি অভ্রকে চোখ রাঙানি দেখিয়ে মিটিং রুমে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা সবাই এবার যেতে পারেন। সবাই রুম থেকে বেরিয়ে যেতেই অগ্নি রেগে গিয়ে অভ্রর কলার ধরে বলে, তুই কি আবোল তাবোল বলছিস এসব? এগুলো কি ধরনের মজা? ভুলে যাস না আমি একজন এমপি। তুই আমার মান সম্মান এভাবে ডোবালি? অভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখানে মান সম্মান ডবানোর মতন কি হলো? আর তুমি একজন এমপি বললে কি হয়েছে? তুমি কি পুরুষ না? কোন আইনে লেখা আছে যে এমপিরা বাবা হতে পারবে না? বাবাও তো এমপি ছিল, পাশাপাশি 3 সন্তানের জনকও হয়েছে। কই, বাবার তো মান সম্মান ডোবেনি? সেটা অন্য ব্যাপার ছিল। আর মাত্র 3 মাস হলো আমি বিয়ে করেছি। এর মাঝে আমি কখনো... অগ্নিকে বাকি কথা শেষ করতে না দিয়ে অভ্র সঙ্গে সঙ্গে হ্যান্ডশেক করতে করতে বলল, কংগ্রাচুলেশন ভাইয়া, তোমার সিস্টেম অনেক স্ট্রং। তাই তো বিয়ের 3 মাসের মাথায় তুমি আমাদের সুখবর দিয়ে দিলে। অগ্নির রাগে নিজের মাথার চুল টানতে টানতে বলল, আরে পাগল, আমার বিষয়টা তুই বুঝতে পারছিস না। এই মুহূর্তে আমার পক্ষে বাবা হওয়া সম্ভব না। অগ্নির মুখে এমন কথা শুনে অভ্র সন্দেহজনক দৃষ্টিতে অগ্নির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি নিজের পুরুষত্বের ওপর সন্দেহ আছে? ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে অগ্নি তড়িঘড়ি করে বলল, ছি 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 ছি, কি বলছিস এগুলো? এমন কিছু না তো। অগ্নি এবার রেগে গিয়ে বলেই ফেলে, একটা বেবিকে পৃথিবীতে আনার জন্য যে প্রসেসিংগুলো প্রয়োজন আমি তার একটাও শুরু করিনি। অগ্নির কথা শুনে অভ্র চিৎকার করে উঠে বলে, কি? হুম, এসব কথা বলো না ভাইয়া। তুমি বাবা হবে বলে সেই খুশিতে আমরা পার্টি অফিস সহ আমাদের পুরো এলাকায় অলরেডি 17 মণ মিষ্টি বিতরণ করে সবাইকে জানিয়ে দিয়েছি যে তুমি বাবা হতে চলেছ। অভ্রর কথা শুনে অগ্নি যেন আকাশ থেকে পড়ল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এসব কি করেছিস তুই? অভ্র কাঁচু মাচু মুখ করে উত্তর দিল, বাবা আমাকে আর শুভ্যকে এই দায়িত্ব দিয়েছে। অগ্নি কোনো রকম নিজেকে শান্ত করে বলল, আচ্ছা, তোদের সবার হঠাৎ কেন মনে হলো যে আমি বাবা হতে চলেছি? ইরা একটু পরপর বমি করছিল এবং বমির এক পর্যায়ে গিয়ে ইরা মাথা ঘুরে পড়ে গিয়েছে। তখন আম্মু আর মালেকা খালা বলল ইরা নাকি প্রেগনেন্ট। আর বাবা সেটা শুনে আমাকে আর শুভ্রকে সারা এলাকায় মিষ্টি বিতরণ করতে পাঠালো। ইরার অসুস্থতার কথা শুনেই অগ্নি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল সেখান থেকে। অগ্নিকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখিয়ে অভ্র ও অগ্নির পিছু পিছু বাড়ির দিকে রওনা হলো। যাওয়ার পথে অগ্নি একটি ফার্মেসির সামনে গাড়ি থামিয়ে কিছু মেডিসিন নিয়ে নিল। বাড়ি ফিরে অগ্নি সোজা চলে গেল ইরার কাছে। অগ্নি নিজের রুমে ঢুকতেই দেখলো ইরার নিষ্পাপ মুখখানা। দুর্বল শরীর নিয়ে বিছানায় শুয়ে খুব আয়েশ করে ঘুমাচ্ছে সে। ইরার পাশে বসে অগ্নি আস্তে করে ইরাকে ডাকতে শুরু করলো। স্বাভাবিকভাবেই 2-3টে ডাক দেওয়ার পর ঘুম ভেঙে গেল। ইরা চোখ মেলে চাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নি বলল, এখন কেমন লাগছে? ইরা নিজের দুর্বল শরীর নিয়ে কোনো রকমে বলল, এখন একটু ভালো লাগছে। অনেকদিন পর স্ট্রিট ফুড খেয়েছি তো, তাই ফুড পয়জনিং হয়ে গেছিল। আমার হয়তো অতগুলো ফুচকা খাওয়া উচিত হয়নি। আমি বারে বারে নিষেধ করেছিলাম তোমাকে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন তোমার ফুচকা খাওয়ার চক্করে আমার মান সম্মান নিলামে উঠে গেছে। অগ্নির কথার মানে বুঝতে না পেরে ইরা কপাল কুঁচকে অগ্নির দিকে তাকিয়ে বলল, কি বলছেন এসব? আমার ফুচকা খাওয়ার কারণে আপনার মান সম্মান নিলামে উঠলো কিভাবে? তোমার ঘন ঘন বমি করা এবং মাথা ঘুরে পড়ে যাওয়া দেখে বাড়ির সবাই ভেবেছে তুমি প্রেগনেন্ট। ভেবে দেখো তো, ভাগ্য কতটা খারাপ হলে একটা কিছু না করা ছেলেকে সবাই মিলে এভাবে বাচ্চার বাপ বানিয়ে দেয়। অগ্নির কথা কানে আসতেই ইরার চোখ কপালে উঠে গেল। ইরা চমকে উঠে বলল, কি?
আপনি কি সত্যি বলছেন? তোমাকে মিথ্যা বলে আমার লাভ কি? তাহলে চলুন আমরা নিচে গিয়ে সবাইকে সত্যিটা বলি। কি বলবে? নিচে গিয়ে সবাইকে বলবো যে আমি প্রেগনেন্ট নই। অগ্নি এক পাশের ভুরু উঁচিয়ে ইরাকে জিজ্ঞেস করলো, কাকে কাকে বলবে? বোকার মতন প্রশ্ন করছেন কেন? মামিকে বলবো। শুধু তোমার মামিকে বলে কি করবে? তার চেয়ে বরং একটা মাইক ভাড়া করে পুরো এলাকায় জানিয়ে দিয়ে এসো। কারণ সুখবর মিষ্টি তো এলাকার লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন থেকে শুরু করে পার্টি অফিসের সকলেই খেয়েছে। অগ্নির কথা শুনে ইরা ধূপ করে বিছানায় বসে পড়ে। তারপর অগ্নির দিকে তাকিয়ে বলে, এত কিছু কখন হয়ে গেল? গত 2 ঘন্টায়। ইরা ভাবতেই পারছে না যে তাকে নিয়ে এত কিছু হয়ে গেল, অথচ একই বাড়িতে থেকেও সে এসবের কিচ্ছু জানল না। সব শুনে ইরা মাথায় হাত দিয়ে বসেছিল। তখনই আগমন ঘটে শারমিন শেখের পিছু পিছু অগ্নির ঘরে ঢুকলো অভ্র। অভ্র এসে মায়ের পিছনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। শারমিন শেখ তখন ইরার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কিরে মা, এখন কেমন লাগছে তোর? ইরা একটু ইতস্তত হয়ে বলল, ভালো। শারমিন শেখ মুচকি হেসে হাতে থাকা বক্সের ভিতর থেকে একজোড়া স্বর্ণের বালা বের করে ইরার হাতে পরিয়ে দিতে দিতে বলল, এটা তোর নানির বালা। অগ্নি যখন আমার গর্ভে ছিল তখন তোর নানি খুশি হয়ে আমাকে দিয়েছিল। আজ থেকে এই বালাজোড়া তোর। তুই আমাদেরকে এত বড় একটা খুশির খবর দিলি, তাই তোর জন্য এই ছোট্ট উপহার। ইরা তখন আমতা আমতা করে বলল, মামি, আমি এগুলো নিতে পারবো না। তুমি এগুলো তোমার কাছেই রেখে দাও। সে কি কথা? এগুলো আমার কাছে থাকবে কেন? এগুলো আজ থেকে তোর। তুই নিজের জিনিস নিজের কাছে রাখ। না মামি, আমি এগুলো রাখতে পারবো না। অগ্নি তখন পাশ থেকে বলে উঠল, হ্যাঁ মা, ইরা ঠিকই বলছে। বালাজোড়া এখন তোমার কাছেই থাক, সময় হলে ওকে দিয়ে দিও। শারমিন শেখ ছেলে মেয়েদের কথা বুঝতে না পেরে বলে, তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মামি, তোমরা ভুল ভেবেছ, আমি প্রেগনেন্ট নই। শারমিন শেখ ইরার কথা শুনে স্থির হয়ে যায়। গত 2 ঘন্টায় দেখা অনেক স্বপ্ন যেন এই একটা কথায় ভেঙে চুরমার হয়ে গেল। তবুও শারমিন শেখ নিজেকে কিছুটা সংযত করে ইরার দিকে প্রশ্ন ছুড়ে দিল, তাহলে তখন ওভাবে বমি করলে কেন? আর মাথা ঘুরেই বা পড়ে গেলি কেন? পাশ থেকে তখন ইরার হয়ে অগ্নি উত্তর দিল, আসলে সকালে যখন আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম তখন ও রাস্তার পাশের একটা দোকানে দাঁড়িয়ে কয়েক প্লেট ফুচকা এবং চটপটি খেয়েছিল, যার ফলস্বরূপ ওর ফুড পয়জনিং হয়ে গেছিল। অগ্নির কথা শুনে শারমিন শেখের নিজের ভুল বুঝতে পারলেন এবং সে অগ্নিকে বলল, আসলে ভুলটা আমারই হয়েছিল। মালেকা আবার কথা শুনে আমিও বোকার মতন ভেবে নিয়েছিলাম যে সত্যিই হয়তো এরা প্রেগনেন্ট। শারমিন শেখের কথা শেষ হতেই অভ্র বলে ওঠে, তোমার মালেকা আপার চক্করে আমরা 2 ভাই নিজেদের পকেটের টাকা দিয়ে অলরেডি 17 মণ মিষ্টি বিতরণ করে ফেলেছি। শারমিন শেখ তার ছোট ছেলের দিকে তাকিয়ে বলে, এভাবে বলতে হয় না বাবা, মানুষকে খাওয়ালে কমে না। ইতিমধ্যে ইরা হাতের বালা দুটো খুলে শারমিন শেখের দিকে এগিয়ে দিল। শারমিন শেখ বালা দুটো না নিয়েই ইরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সমস্যা নেই, বালা দুটো তোর কাছেই থাক, আজ না হয় কাল এটা তো তুইই পাবি। তাদের কথার মাঝেই অভ্র কল করলো শুভ্রকে। ওপাশ থেকে শুভ্র কল রিসিভ করতেই অভ্র বলল, ভাই, লোকজনকে মিষ্টি খাওয়ানো বাদ দে, ইরা আসলে প্রেগনেন্ট না। ফোনের ওপাশ থেকে এসব শুনে শুভ্র অবাক হয়ে বলল, কি বলছিস এসব? তখন না দেখলাম ইরা বমি করছে। এ কোনো সাধারণ বমি নয়, এ হলো ফুড পয়জনিং এর বমি। সেদিনের সেই মিষ্টি বিতরণের 5 দিন পরই সবাই মিলে ঠিক করলো যে অগ্নি এবং ইরার বিয়ের আনুষ্ঠানিকতা এবার সেরেই ফেলবে। আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে ইরাও অমত করেনি, তাই এরা এবং অগ্নির মতামত নিয়ে পরিবারের সবাই মিলে ওদের আনুষ্ঠানিক বিয়ের দিন ঠিক করে ফেলে। ইরার বিয়ের আর মাত্র 7 দিন বাকি। ইরা চায় যে তারা সবাই মিলে ইরার অনেক জোরাজুরির ফলে তুর্য, মায়া এবং ইমন আজ দেশে ফিরছে। তুর্য কাজের চাপ সামলে অনেক কষ্টে 10 দিনের সময় বের করে দেশে এসেছে। তুর্য এবং মায়া যে দেশে আসছে এটা এখনো খানবাড়ির কেউ জানে না। তুর্য খানবাড়ির সদর দরজায় দাঁড়িয়ে 2বার কলিং বেল বাজালো। 3য়বারের মতন কলিং বেলে হাত রাখতে যাবে, ঠিক তখনই সদর দরজা খুলে দিল আতিয়া বেগম। আতিয়া বেগম সদর দরজা খুলে দিতেই তুর্য, মায়া এবং ইমন 3জন মিলে চিৎকার করে বলে উঠল, সারপ্রাইজ! আতিয়া বেগমের পুরো বিষয়টা বুঝে উঠতে একটু সময় লাগলো। আতিয়া বেগম যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে ভাবতেই পারছে না যে তার কলিজার টুকরোগুলো এভাবে তাকে না জানিয়ে দেশে চলে এসেছে। আতিয়া বেগমের ছেলে মেয়েদের জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আতিয়া বেগমের কান্না দেখে মায়াও সমান তালে কেঁদে চলেছে।
কিছুক্ষণ পর আতিয়া বেগম নিজেকে কিছুটা সামলে তুর্য, মায়া এবং ইরাকে বলল ফ্রেশ হয়ে আসতে। আতিয়া বেগমের কথা অনুযায়ী মায়া এবং তুর্য চলে যায় তুর্যর রুমে, আর ইমন চলে যায় তুর্যর পাশের রুমে। আরাফ খান দুদিন আগে ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছে। সে থাকলে ওদেরকে এভাবে হঠাৎ করে আসতে দেখে অনেক খুশি হতো। পুরো 1 ঘন্টা পর সবাই ফ্রেশ হয়ে আবারও ড্রয়িং রুমে চলে আসে। আতিয়া বেগম এতক্ষণ কাজের লোকদের সাহায্য নিয়ে কিছু রান্না বান্না করে রেখেছে। খাবার তৈরি থাকার ফলে আতিয়া বেগম সময় নষ্ট না করে ওদেরকে ডাইনিং টেবিলে বসতে বলল। তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করলো এবং খেতে খেতে তারা অনেক কথা বলল। কথা বলার এক পর্যায়ে আতিয়া বেগম জিজ্ঞেস করলো, কিরে, তোরা যে দেশে আসছিস তা একবারও জানালি না কেন? মায়ের কথার উত্তরে তুর্য বলল, সেটা কি সারপ্রাইজ থাকতো বললে? কই, আগে তো কখন আমাকে এভাবে সারপ্রাইজ দিসনি। এমনিতে আমাদের দেশে আসার কথাই ছিল। আসলে এরার বিয়ে হয়েছে প্রায় 4 মাস আগে। তখন বিয়েটা পারিবারিকভাবে হলেও এবার তারা আনুষ্ঠানিকতাভাবে বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছে। বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে আমাদের তো আসতেই হতো। বিয়ের এখনও 7 দিন বাকি আছে। আমাদের আসার কথা ছিল বিয়ের আগের দিন, কিন্তু আজ কিছুদিন যাবৎ মায়া বলছিল যেতেই হবে। তখন তাহলে কিছুদিন আগেই যাই, তোমাদের সঙ্গে কটা দিন সময়ও কাটানো যাবে। তুর্যর কথা শুনে আতিয়া বেগম মুখটা ভার করে বলল, দেখ, 4 মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে বলে এখন ওরা আনুষ্ঠানিক বিয়েটা সেরে ফেলতে চাইছে। আর আমি পারিবারিকভাবে তোদের বিয়ে দিয়েছি 9 বছর আগে। অথচ তোদের এখনো মনে হচ্ছে না যে তোদের আনুষ্ঠানিকতাভাবে বিয়েটা সেরে ফেলা দরকার? আমার একটা মাত্র ছেলে তুই, তোর বিয়ে নিয়ে আমার কত আশা ছিল জানিস? তুই আমারে সেসব আশায় জল ঢেলে দিয়েছিস। আতিয়া বেগমের কথা শেষ হতেই মায়া বলে উঠল, মামনি, তুমি তো শুধু তোমার ছেলের কথাটাই ভাবছো, আর আমার কথাটা একবারও ভাবলে না। আমারও তো কত আশা ছিল বউ সাজার। তোমার এই নিরামিষ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার সব আশাই তুমি ছাই ফেলে দিয়েছ। মায়ার কথা শুনে তুর্য বলল, তোমার বউ সাজার ইচ্ছে ছিল? সে তো সব মেয়েরই থাকে। কই, কখনো বলনি তো। এটা কি বলার মতন কোনো কথা? বয়স তো কম হলো না। এটা তো আপনার নিজেরই বোঝা উচিত ছিল। প্রতিটা মেয়ে চায় 2 হাত ভর্তি মেহেদি লাগিয়ে বেনারসি শাড়ি পরে বউ সাজতে। তুর্য বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপাল চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, 2 দিন পরে বাচ্চার বাবা হব, এখন আবার বিয়ে করাটা কি রুচিসম্মত কাজ হবে? তুর্যর বিড়বিড় করে কথা বলাগুলো পাশ থেকে ইমন শুনে ফেলেছিলে। তাই তো তুর্যর কথার পৃষ্ঠে ইমন বলল, ভাই, তোর তো কপাল ভালো, এমন একটা মা পাইছিস যে কিনা 20 বছর বয়সে তোকে একবারও বিয়ে করাইছিল। এখন আবার 29-30 বছর বয়সে আবার বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর এদিকে আমার অবস্থা দেখ, 27 বছর বয়স হয়ে গেল, এখনো কেউ একবারের জন্য বলল না যে বাবা ইমন, তোর বয়স হয়েছে, এবার বিয়েটা করে নেয়। ইমনের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ইমন আসলেই এমন, একবারও কথা বলতে শুরু করলে কি বলছে না বলছে সেদিকে কোনো হুঁশই থাকে না। আতিয়া বেগম কোনো রকমে তার হাসি থামিয়ে ইমনকে বলল, বাবা, আমি তো শুধু তুর্যের মা না, আমি তোমারও মা। তোমার বিয়ের চিন্তাটাও আমার মাথায় আছে। সত্যি? হুম। কই, তাহলে তো আপনি তো আমাকে একবারও বললেন না যে বাবা ইমন, বয়স তো কম হলো না, এবার বিয়েটা করে নাও। অথবা একটা মেয়ে দেখিয়েও বললে না যে এই মেয়েটাকে বিয়ে করো। বাবা, আমি তো জানি না তোমার কেমন মেয়ে পছন্দ। আরে আন্টি, আপনি যে কি বলেন না, আমার কোনো পছন্দ অপছন্দ নেই। দেশি বিদেশি, কালা ধলা, ধনী গরিব, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। যেমন হোক, আমার একটা বউ হলেই চলবে। ইমনের মুখে এমন কথা শুনে আতিয়া বেগম গোল গোল চোখ করে ইমনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আতিয়া বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইমন কিছুটা অপদস্থ হয়ে পড়ল। তবুও নির্লজ্জের মতন বলল, বেয়াদবি মাফ করবেন আন্টি। আসলে বিষয়টা হয়েছে কি, তুর্য এবং আমি তো প্রায় সমবয়সী। তুর্য বিয়ে করেছে 9 বছর আগে, আর আমি এখনো ঠিক মতন একটা প্রেমই করতে পারছি না। এই কথাগুলো মনে হলেই কচু গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করে। ইমনের কথা শুনে আবারও সবাই হো হো করে হেসে ওঠে। ইমনের কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তুর্য সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, আম্মু, তুমি কি সত্যিই চাও আনুষ্ঠানিকভাবে আমরা আবারও বিয়েটা করি? হ্যাঁ বাবা, আমি খুব করে চাই আমার মেয়েটাকে বধূ বেশে দেখতে, ধুমধাম করে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান করতে। ঠিক আছে আম্মু, তোমার সব ইচ্ছে পূরণ হবে, কিন্তু আমার হাতে সময় খুবই কম। আমি কোনো রকমে 10টা দিনের জন্য দেশে এসেছি। এর মধ্যে নিজের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে, আবার ইয়ের বিয়েটাও অ্যাটেন্ড করতে হবে।
ছেলে মাত্র 10 দিনের জন্য এসেছে কথাটা শোনার পর আতিয়া বেগমের মনটা খারাপ হয়ে যায়। তবে পরক্ষণেই আবার এটা ভেবে খুশি হয় যে ছেলের বিয়ে নিয়ে তার সকল ইচ্ছে এবার পূরণ হবে। তাই আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শেষে সবাইকে রেস্ট নিতে বলে আতিয়া বেগম নিজের রুমের দিকে চলে যায়। খাওয়া শেষে যে যার রুমের দিকে রওনা হয়। মায়া তুর্যর সঙ্গে তুর্যর রুমে গিয়ে নিজের লাগেজটা নিয়ে তুর্যর রুম থেকে বেরিয়ে যেতে নেয়। হঠাৎ মায়াকে লাগেজ নিয়ে বেরিয়ে যেতে দেখে তুর্য কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? আমার আগের রুমে? কেন? রেস্ট নেব তাই। রেস্ট নেওয়ার জন্য ওই রুমে যেতে হবে কেন? আমি এখন থেকে ওই রুমেই থাকবো। তুর্য খানিকটা বিরক্ত হয়ে মায়াকে জিজ্ঞেস করলো, হঠাৎ এভাবে ঘর আলাদা করার কারণ জানতে পারি? আপনি তো বললেন আমাদের আবার বিয়ে হবে। হ্যাঁ, তো তো আমি চাই এই কয়েকটা দিন আলাদা রুমে থাকতে। তুর্য মায়ের দিকে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, বিয়ের সঙ্গে আলাদা রুমে থাকার কি সম্পর্ক? মায়া লজ্জামাখা কণ্ঠে বলল, বাসর ঘরে মেয়েদের একটু লজ্জা পেতে হয়। আমি যদি সবসময় আপনার পাশেই থাকি তাহলে বাসর ঘরে নতুন ঘরে লজ্জা পাবো কি করে? তাই আমি আজ থেকে আমার রুমে থাকবো। মায়ার কথা শেষ হতেই তুর্য মায়ার দিকে এগিয়ে সে এক হাত মায়ার কোমরে জড়িয়ে ধরল আর অন্য হাতটা হঠাৎ করে মায়ার স্পর্শকাতর জায়গায় রাখলো। তুর্যর এমন কাছে মায়ার লজ্জায় একদম লজ্জাবতী লতার মতন কুঁচকে গেল। মায়ার এমন অবস্থা দেখে তুর্য তার মুখে দুষ্ট এক হাসি এনে বলল, দেখো, আমি কাছে আসলে তুমি এমনিতেই সবসময় লজ্জা পাও, তাই স্বাভাবিকভাবেই বাসর ঘরও আমি যখন কাছে আসবো তখন তুমি লজ্জা পাবে। তারপরও যদি তোমার মনে হয় যে বাসর ঘরে তোমার আর একটু লজ্জা পাওয়ার প্রয়োজন, তাহলে তুমি আমাকে বলতে পারো। ট্রাস্ট মি, বাসর ঘরে তোমাকে এত রুডলি আদর করব যে 7 দিন তুমি আমার দিকে তাকাতেও লজ্জা পাবে। তুর্যর এমন লাগাম ছাড়া কথায় মায়া ভীষণ লজ্জা পেল। তুর্য মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। মায়া ছাড়াতে চেষ্টা করলো, তবে মায়া সেই চেষ্টায় ব্যর্থ হলো। মায়া কোনোভাবেই তুর্যর শক্তির সঙ্গে পেরে উঠল না। উল্টে মায়া শরীরে তুর্য স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হতে শুরু করলো। তবে মায়াকে ছটফট করতে দেখে হঠাৎ তুর্য মায়াকে ছেড়ে দিল। তুর্য মায়াকে ছেড়ে দেওয়ায় মায়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। মায়া মনে মনে ভাবছিল, যাক, এবারের মতন বেঁচে গেছি। তখনই হঠাৎ মায়ার কানে আসলো দরজা লাগানোর শব্দ। মায়া ঘুরে তাকাতেই দেখলো তুর্য রুমের দরজার ভিতর থেকে লক করে ঘোর লাগা দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। তুর্যর ওই ঘোর লাগা দৃষ্টি যেন মায়াকে অনেক কিছু বলে দিচ্ছে। ইতিমধ্যে মায়া বুঝে গেছে তুর্যর না বলা অনেক কথা। তুর্যর মতলব বুঝতে পেরে মায়া পিছাতে পিছাতে বলতে শুরু করলো, আমি অনেকটা জার্নি করে এসেছি, এটা সঠিক সময় না। কিন্তু কে শোনে কার কথা? অল্প সময়ের ব্যবধানেই মায়ার পুরো শরীরে তুর্যর বিচরণ শুরু হয়ে গেল। তাদের ভালোবাসার সাক্ষী হলো আর একটা রৌদ্রময় দুপুর। ইরা এবং মায়ার ইচ্ছেই তাদের বিয়ের অনুষ্ঠান একসাথেই হবে। তাই দুই পরিবারের মতামত সাপেক্ষে তাদের বিয়ের পুরো 3 দিনের আনুষ্ঠানিকতা শুরু হলো। বউয়ের বায়না রাখতে তুর্য এবং অগ্নি দুজন মিলে ঠিক করেছে যে তাদের গায়ে হলুদ, বিয়ে এবং বৌভাত 3টি অনুষ্ঠানই একসাথে করা হবে। সময় তার নিজের গতিতে চলতে থাকে। গতকাল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেখতে দেখতে চলে আসে সেই আনন্দময় সময়। আজ তাদের বিয়ে। অগ্নি এবং তুর্য দুজনেই বড় স্টেজের ওপরে বসে আছে। সেলফি তোলার জন্য 3য় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে আত্মীয় স্বজনরা। আত্মীয় স্বজনদের ছবি তোলার ধরন দেখে মনে হচ্ছে ছবি তুলতে না পারলে যেন বিয়েতে আসাটাই বৃথা হবে। আত্মীয় স্বজনদের এমন ব্যবহারে তুর্য এবং অগ্নি উভয়ই খানিকটা বিরক্ত হলেও তারা নিজেদের বিরক্তি প্রকাশ করল না। কারণ তাদের কাছে এখন আত্মীয় স্বজনদের ছবি তোলার চেয়েও বেশি বিরক্তিকর মনে হচ্ছে ইরা ও মায়ার আসতে দেরি হওয়াটাকে। ওদিকে মেকআপ রুমে যখন ইরা এবং মায়াকে সাজানো হচ্ছিল তখন মেকআপ রুমে প্রবেশ করে ইরার মা ইতি শেখ। ইতি শেখ ধীরে ধীরে ইরার কাছে এগিয়ে আসতেই ইরা তার সামনে থাকা বড় আয়নায় তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়। অনেকগুলো বছর পার হয়ে গেছে, ইরা এই মানুষটার সঙ্গে কথা বলেনি। এতগুলো বছরে ইরা কখনো চায়নি এই মানুষটার সম্মুখীন হতে, কারণ মায়ের প্রতি রয়েছে ইরার অনেক অভিযোগ। ইরার কাজিনরা সবাই জানে যে ইরার মায়ের সঙ্গে ইরার সম্পর্ক কেমন। তাই সবাই ইতি শেখকে আসতে দেখে মেকআপ রুম থেকে বেরিয়ে গেল। ইরা চুপচাপ আয়নার দিকে তাকিয়ে বসেছিল আর ইরার পাশেই ছিল মায়া। তখনই হঠাৎ ইতি শেখের ইরার পা দুটো জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় ইরা ভড়কে গেল। কোনো রকমে মায়ের থেকে পা দুটো ছাড়িয়ে নিয়ে মায়ের কাছ থেকে কিছুটা সরে দাঁড়ালো। ইরাকে সরে দাঁড়াতে দেখে
ইতি শেখ উঠে দাঁড়িয়ে আবারও ইরার কাছে চলে গেল। ইতি শেখ এবার মেয়ের দু গালে হাত রেখে বলল, বধূ বেশে আমার মেয়েটাকে একদম পূর্ণিমার চাঁদের মতন লাগছে। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস। জীবন যুদ্ধে আমি তোর পাশে থাকতে পারিনি, আমি পরিস্থিতির শিকার ছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিস। ইরা ওর মায়ের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তুমি পরিস্থিতির শিকার ছিলে কিভাবে মা? তুমি আর বাবা তো তোমাদের জীবনে সব পেয়েছো। তোমরা ডিভোর্সের পর যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। মাঝখান থেকে পরিস্থিতির শিকার হয়েছি আমি। যখন আমার মাথার ওপর আমার বাবা মায়ের ছায়ার প্রয়োজন ছিল, তখন আমি না পেয়েছি তোমাকে আর না পেয়েছি বাবাকে। তোমরা তো যে যার মতন সুখী হয়ে গেছো। মারে, তুই আমায় ভুল বুঝিস না, বিশ্বাস কর এখানে আমার কোনো দোষ ছিল না। তোর বাবা হয়তো আমার জন্য সঠিক ছিল না, তাই ভাগ্য আমাকে অন্য কোথাও নিয়ে গিয়েছিল। আমি তো খুব করে চেয়েছিলাম তোর বাবার সঙ্গে সংসারটা করতে। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছিলাম, তবুও পারিনি তার মনে একটু জায়গা করতে। সে আমার জন্য সঠিক ছিল না। জানিস, মানুষের জীবনে সঠিক মানুষের প্রয়োজন খুব বেশি। দেরিতে হলেও প্রতিটা মানুষের জীবনে সঠিক মানুষ আসুক। তুই যাকে ভালোবাসিস তার কথা ভেবে জীবনটা নষ্ট করিস না। যে তোকে ভালোবাসে তাকে মূল্যায়ন করতে শেখ। পারলে আমাকে ক্ষমা করে দিস। কথাগুলো বলে ইতি শেখ কান্না করতে করতে মেকআপ রুম থেকে চলে গেল। ইতি শেখকে বেরিয়ে যেতে দেখে ইরা এবং মায়ার সকল কাজিন তাদেরকে নিয়ে যেতে আসে। কিছুক্ষণ পর প্রবেশ করে ইরা এবং মায়া। তাদের দিকে চোখ পড়তেই থমকে গেল দুটো হৃৎপিণ্ড। ইরা এবং মায়া দুজনেই টকটকে লাল রঙের মধ্যে গোল্ডেনের জরি করা কাজ ভারী লেহেঙ্গা পরেছে, সেই সঙ্গে ম্যাচিং অর্নামেন্ট। সব মিলিয়ে দুজনকে একদম পরীর মতন লাগছে। ইরা এবং মায়াকে এগিয়ে আসতে দেখে তুর্য এবং অগ্নি একসাথে বুকের বাঁ পাশে হাত রাখলো। তারপর এগিয়ে গিয়ে যে যার বউকে হাত ধরে স্টেজে নিয়ে আসলো। তন্নির প্রেগনেন্সির 2 মাস চলছে, তাই একমাত্র ভাইয়ের বিয়েতে আসার অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও সে দেশে আসতে পারেনি। দেখতে দেখতে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। ওদিকে বিয়ে এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণ পরেই গেস্টদের বিদায় জানিয়ে বরকনেরা রওনা হয় যার যার নিজেদের বাড়ির দিকে। তুর্য এবং মায়া এখন খান বাড়িতে যাবে, আর অগ্নি এবং ইরা যাচ্ছে অগ্নির একটি ফ্ল্যাটে। তুর্যর খান বাড়িতে পৌঁছানোর আগেই আতিয়া বেগম, আরাফ খান এবং তাদের কিছু নিকট আত্মীয়রা একটি গাড়িতে করে খান বাড়িতে পৌঁছেছে। তুর্য মায়াকে নিয়ে গাড়ি থেকে নামতে নিলেই আতিয়া বেগম এগিয়ে এসে তুর্যকে নিষেধ করে মায়াকে নামাতে। তুর্য প্রথমে বুঝতে পারে না মায়াকে গাড়ি থেকে নামাতে নিষেধ করার কারণ, তবে পরক্ষণে আতিয়া বেগমের হাতে মিষ্টির প্লেট দেখে সে বুঝে যায় মায়াকে গাড়ি থেকে নামাতে বাধা দেওয়ার আসল কারণ। আতিয়া বেগম নিজে এগিয়ে এসে প্রথমে মায়াকে একটু মিষ্টি খাইয়ে তারপর বড় বড় নীল পাথর খচিত একটি বংশীয় সীতাহার মায়ার গলায় পরিয়ে দিয়ে বলেন, এটা আমাদের 6 জন্মের পুরনো হার। এটা আমি অনেক যত্ন করে রেখেছিলাম তোকে দেওয়ার জন্য। এবার এটা আগলে রাখার দায়িত্ব তোর। তুই যখন শাশুড়ি হবি তখন এই হারটা দিয়ে আমার নাত বউকে বরণ করে নিস। মায়া একটু লজ্জা পেল। আতিয়া বেগমের কথার উত্তরে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর সবাই মিলে মায়াকে নিয়ে গেল তুর্যের রুমে। তুর্যের রুমটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। সবাই মিলে মায়াকে খাটের ওপরে বসিয়ে দিয়ে গেল। তার কিছুক্ষণ পরই তুর্য উপস্থিত হলো সেই রুমে। তারপর তুর্য ঘোর লাগা দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে বলল, মায়াপরি, তোমাকে যতবার দেখি ঠিক ততবারই নতুন করে তোমার প্রেমে উন্মাদ হই। তুর্যর এমন কথায় মায়া লজ্জা পেয়ে গেল, তাই তুর্যর সঙ্গে বেশি কথা না বাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে পড়ে সমস্ত গহনা খোলার জন্য। তখনই তুর্য মায়ের পিছনে এসে দাঁড়িয়ে আয়নার ভিতরে মায়ার দিকে তাকিয়ে বলে, আমি সাহায্য করব। পরনে ভারী লেহেঙ্গা থাকার কারণে পিছনে থাকা সেফটি পিনগুলো খুলতে মায়ের অনেক অসুবিধা হচ্ছিল, তাই তুর্যর সাহায্য করতে চাওয়ায় মায়ার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মায়ার সম্মতি পেয়ে তুর্যও ধীরে ধীরে মায়ার ওড়না থাকা সকল সেফটি পিন ধীরে ধীরে খুলতে থাকে। মায়ার নিজের শরীরে সমস্ত গহনা খুলতে খুলতে তুর্যর সেফটি পিনগুলো খোলা হয়ে যায়। লেহেঙ্গার ভারী ওড়নাটা খুলতে পেরে মায়ার শরীরের উপর থেকে যেন অনেক বড় একটা বোঝা নেমে গেল। মায়া এখন নিজেকে অনেক হালকা অনুভব করছে, তাই সে মনে মনে ভাবলো এখন সে ওয়াশরুমে গিয়ে লেহেঙ্গাটা চেঞ্জ করে নর্মাল একটা ড্রেস পরে আসবে। এগুলো ভেবে মায়া উঠতেই যাবে, ঠিক তখনই সে অনুভব করলো তুর্য তার পিঠের কাছে থাকা হুকগুলো ধীরে ধীরে খুলে ফেলছে। হঠাৎ তুর্যর এমন কাজে মায়ার সারা শরীর জুড়ে এক শিহরণ বয়ে গেল। একটা সময় তুর্য মায়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এক টানে নিজের শরীর থেকে শেরওয়ানিটা খুলে ফেললো।
মায়া জানে তুর্য কি চাইছে, তাই সে তুর্যের সঙ্গে সমান তালে ভালোবাসার সাগর পাড়ি দিতে থাকলো। ইরা এবং অগ্নি অনেক আগেই এসে পৌঁছেছে তাদের ফ্ল্যাটে। ইরা এবং অগ্নির কাজিনরা সবাই দুষ্টুমি করে কালো রঙের একটা পাতলা শাড়ি ফ্ল্যাটে রেখে গেছে ইরার জন্য। সারাদিন এই ভারী লেহেঙ্গা পরে থাকতে থাকতে ইরা এখন অসুস্থ বোধ করছে, তাই ইরার পক্ষে ওই লেহেঙ্গা পরে রাতে ঘুমানো সম্ভব না। ইরা যখন আলমারি খুলে দেখলো সেখানে একটি মাত্র শাড়ি ছাড়া আর কিছুই নেই, তখন বাধ্য হয়ে ইরা ওয়াশরুমে গিয়ে ওই শাড়িটা পরে নিল। ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো অগ্নি একটি গ্লাস নিয়ে পানি খাচ্ছে। পানি খেতে খেতে অগ্নির দৃষ্টি হঠাৎ ইরার দিকে যাওয়ায় অগ্নি একদম ফ্রিজ হয়ে যায়। অগ্নি ইরাকে দেখতে দেখতে হাতে থাকা গ্লাসটা টেবিলের ওপরে রাখতে নেয়। ভুল জায়গায় গ্লাস রাখার ফলে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যায়। ইরা অগ্নিকে অপলকভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পায়। লজ্জার হাত থেকে বাঁচতে ইরা দ্রুত পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে ইরা তার মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে। ইরা নিজেই নিজের মনকে প্রশ্ন করে, আমি অগ্নিকে ঠকাচ্ছি না তো? আমি নিজের ভালোবাসা পাইনি বলে কি ওকেও নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করব? তুর্য তো মায়াকে নিয়ে সুখে সংসার করছে, আমারও কি অগ্নিকে একটা সুযোগ দেওয়া উচিত? আমি তাকে ভালোবাসি না জেনেও সে আমাকে পাগলের মতন ভালোবেসে যাচ্ছে, এমন একটা মানুষকে ঠকানো কি ঠিক হবে? ইরা আর এতগুলো প্রশ্নের উত্তরে তার মন যেন বারবার তাকে বলছে, অগ্নিকে তুই ঠকাচ্ছিস, তোর উচিত অগ্নিকে একটা সুযোগ দেওয়া, অগ্নিকে একটু ভালোবাসার চেষ্টা করা। তার কিছুক্ষণ পরে অগ্নিও ধীরে ধীরে বিছানায় এসে মাঝখানে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়ে। এটা তাদের নিত্যদিনের কাজ। যেহেতু ইরা এখনো অগ্নিকে স্বামীর অধিকার দেয়নি, তাই অগ্নি প্রতিদিন তাদের মাঝখানে একটা কোলবালিশ রেখে দেয়, যাতে করে অগ্নির সঙ্গে এক বিছানায় থাকতে ইরা অস্বস্তি বোধ না করে। এরা বুঝতে পারছে যে অগ্নি অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। ওদিকে অগ্নি আজ যেন কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। বারবার নিজের ভিতরে নিষিদ্ধ অনুভূতিগুলো জেগে উঠছে। এমন পরিস্থিতিতে এমন সময় অগ্নি হঠাৎ অনুভব করলো ইরা হয়তো মাঝখানে কোলবালিশটা সরিয়ে ফেলল। অগ্নি এতক্ষণ অন্য পাশ ফিরে শুয়েছিল, এবার সে ধীরে ধীরে ইরার দিকে ঘুরতেই দেখলো সত্যিই ইরা মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে ফেলেছে। অগ্নির কাছে এটা ইরার আহ্বান বলে মনে হলো, তাই সে আর কোনো কিছু না ভেবেই শক্ত করে ইরাকে জড়িয়ে ধরল। তখন ইরাও এক হাতে অগ্নির পিঠ, অন্য হাতে অগ্নির মাথার চুল খামচে ধরল। ইরার এইটুকু কাজেই অগ্নি বুঝে গেল যে অকথিতভাবে ইরা আজ অগ্নির স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। নিজের ভালোবাসাকে আপন করে নেওয়ায় আজ অগ্নির কোনো বাধা নেই। তাই অগ্নি তার ভালোবাসার গভীর স্পর্শ এঁকে দিতে থাকে ইরার সমস্ত শরীরে। ইরার অনুমতি পেয়ে অগ্নি উন্মাদ হয়ে যায়। কিছুক্ষণ পরে অগ্নির এত ভালোবাসা নিতে না পেরে ইরা জ্ঞান হারায়। চলবে গল্প অপ্রিয় সেই তুমি, লেখিকা প্রিয়া আফরোজ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।